হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ রবিবারের সন্ধ্যেতে আপনাদের সঙ্গে আরও দুটি ঘটনা শেয়ার করতে এসেছি আমি সুদেশনা। বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু চমৎকার এই অলৌকিক বা ভৌতিক ঘটনাগুলি শোনবার জন্য। তো প্রথম যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, পাঠিয়েছিলেন রজত দাস। ওনার আরেকটি ঘটনা আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে, উনি শ্রীরামপুরের মিল্ক কলোনি নামক কোনো একটি জায়গায় সম্ভবত বলেছিলেন ওখানে একটি বাড়ি কিনে ফিরে আসেন। বাইরে বাইরে কাজের সূত্রে থাকতেন। তো ওই নতুন বাড়িতে উনি যেখানে উঠেছিলেন সেখানে উনি ওনার স্ত্রী এসেছিলেন এবং বাড়িটির একতলাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে দোতলায় থাকছিলেন দুজনে। মাত্র দুটো মানুষ, অত বড় বাড়িতে একতলাটা কোনো কাজে লাগছিল না। সন্ধেবেলা উনি ছাদে পায়চারি করবেন বলে ওপরে ওঠেন, স্ত্রী ছিলেন দোতলাতে। এবারে ওই নতুন জায়গা, আশেপাশে কাউকে চেনেন না, উনি একটু একাকিত্বে ভুগতে লাগলেন। তো সেই একাকিত্ব কাটবার জন্যে ছাদে পায়চারি করছেন, একটু গরম ছিল সেই সময়। ওনার এক বন্ধুকে ফোন করেন। ফোন করার পর যেখানে বাড়িটি কিনেছেন তার সঙ্গে লাগোয়া ছিল আরেকটি জমি। জমিটার অপর প্রান্তে ছিল আরেকটি বাড়ি, যেটা একতলা ছিল এবং সামনে গ্যারাজের মতন জায়গা ছিল, অ্যাসবেস্টাসের শেড দেওয়া। তো কথা বলতে বলতে ওই দূরে একটা হালকা বাল্বের আলো জ্বলছিল এবং উনি ফোনে যথারীতি কথা বলতে বলতে পায়চারি করছিলেন এবং একটা সময় গিয়ে পাঁচিলে হেলান দিয়ে দাঁড়ান। এবং সেই জায়গাটা থেকে, মানে ছাদে যে জায়গাটা উনি দাঁড়িয়েছিলেন সেখান থেকে ওই অ্যাসবেস্টাসের শেডটা সোজাসুজি দেখা যাচ্ছিল। একটা টিমটিমে বাল্বের আলো জ্বলছে। কথা বলতে বলতে উনি যেটা দেখলেন, একটা ছাওয়া মূর্তি, সেটা ওই অ্যাসবেস্টাসের শেড থেকে বাঁদিকে চলে গেল। মানে বাড়িটা মানে ওনার ডান দিকে পড়ছিল, বাঁদিক থেকে না, ডান দিক থেকে বাঁদিকে একটা ছায়া মূর্তি চলে গেল এবং সেটাকে উনি দেখলেন যে কোনো একটা বাচ্চা ছেলের অবয়ব, হাফ প্যান্ট পরা। তো ওটাকে উনি কোনো গুরুত্বই দেয়নি সেই সময়টাতে। এরপর উনি বন্ধুর সঙ্গে কথা বলতে থাকলেন এবং ওখানে কিন্তু ঠায় তাকিয়ে আছেন। আবার একটু পরে দেখলেন সেই ছায়া মূর্তি আবার ওই অ্যাসবেস্টাসের শেডটা থেকে ডান দিক থেকে বাঁদিকে আবার চলে গেল। ওই একই বাচ্চা ছেলের মূর্তি, একটা হাফ প্যান্ট পরা। উনি তখন একটু খটকা লাগলো ওনার মনে। এটাই চিন্তা করতে লাগলেন, ব্যাপারটা কি হলো? আমি তো ঠায় তাকিয়ে আছি, তাহলে তো বাচ্চাটাকে ফেরার কথা। ও যে ডান দিক থেকে বাঁ দিকে গেল, আমি তো দেখছি, মানে কন্টিনিউয়াসলি তাকিয়ে আছি, কই ওকে তো আমি ফিরতে দেখলাম না। তাহলে ও আবার কখন এদিক থেকে এদিকে চলে গেল, নাকি আমারই মনের ভুল, আমি খেয়াল করিনি? একটা ওনার মনে ডাউট তৈরি হলো। ইতিমধ্যে ওনার স্ত্রী সন্ধ্যের কাজকর্ম সেরে সন্ধ্যে টন্ধে দিয়ে ছাদে এসে ওনার পাশে দাঁড়ালেন। তখন উনি স্ত্রীকে জানালেন ঘটনাটা। উনি বললেন, আরে না না, ওটা সেরকম কোনো ব্যাপার না, তুমি মনের ভুলে কথা বলছিলে, মনের ভুলে কখনও ঢুকেছে, দেখতে পাওনি। এবার উনি আবার বন্ধুকে ফোন করলেন, কথা বলছেন, এমন সময় ওনার স্ত্রী ওনাকে ঠেলা দিলেন, দেখো দেখো। আবার দেখলেন অ্যাসবেস্টাসের ওই শেডের তলা থেকে ওই বাচ্চাটির অবয়ব ডান দিক থেকে বাঁ দিকে আবার চলে গেল। কিন্তু ওরা দুজনেই কন্টিনিউয়াসলি ওদিকে তাকিয়ে আছেন, ঠায় দেখছেন, কিন্তু বাচ্চাটাকে তো একবারও ফিরতে দেখছেন না। বারবার ও ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে কী করে, কই ফিরছে না তো। ওনার জীবনে এটা খুবই ছোট্ট একটি ঘটনা, কিন্তু উনি আমাকে বলেছিলেন, হয়তো আপনার চ্যানেলে বলার মতো কিছু নয়, তবু যদি ভালো লাগে, কেউ শুনতে চায়, আপনি অবশ্যই শোনাবেন।
এই ছিল ওনার জীবনের একটি ছোট্ট ঘটনা। এরপরের যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা আমার নিজের জীবনের ঘটনা, এবং সেটা এই যাদবপুরের ফ্ল্যাটেই হয়েছিল। যারা আমার পুরনো শ্রোতা আছেন তারা তো জানেনই আমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন। সেটা ছিল লকডাউনের সময়। এই জুন মাসে 3 বছর কমপ্লিট হতে চলেছে। 21শে জুন 2021-এর 27শে জুন উনি চলে গিয়েছিলেন। এবং খুব অদ্ভুত ব্যাপার, তখন তো আমরা 5 জনেই পজিটিভ ছিলাম কোভিডে। আর কে কাকে কতটাই বা দেখে রাখতে পেরেছি, সবাই তো অসুস্থ। এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রচণ্ড হাই প্রেশার, সুগার, থাইরয়েডের পেশেন্ট। আমি একটু বেশি অ্যাফেক্টেড ছিলাম, এবং সবার আগে আমাকেই কিন্তু ধরেছিল কোভিড। তো সেই অবস্থাতে এদের যখন জানতে পারলাম এরাও পজিটিভ, ওই অবস্থাতেই সমানে ভোর থেকে চায়ের বন্দোবস্ত করা থেকে লাঞ্চ, বিকেলের টিফিন, সন্ধ্যের চা, রাতের খাবার সবই আমি বানিয়ে গেছি। এবং প্রচণ্ড সেই সময়টা যে কষ্টটা হয়েছিল সেটা অবর্ণনীয়। যারা ওই সময় কোভিডে ভুগেছেন, প্রিয়জনকে হারিয়েছেন, তারাই একমাত্র বুঝতে পারবেন। বাবার সবথেকে বড় দোষ ছিল উনি বড্ড গোঁয়ার ছিলেন, কারো কথা শুনতেন না। একগুঁয়ে পুরোনো দিনের লোক, একগুঁয়ে লোক। তিনি 1 ঘন্টার ভিতরে 4টি 1000 পাওয়ারের প্যারাসিটামল খেয়ে বসেছিলেন। আমি কিন্তু ব্যাপারটা জানতাম না, মা জানতেন আর আমার হাজব্যান্ড জানতেন। তো যেহেতু আমি একমাত্র মেয়ে, আমার বাবা মা আমার কাছে আমি এবং আমার হাজব্যান্ড ওনাদের নিয়ে এসছিলাম কাছেই। তো সেইভাবে দেখাশুনো করতে সুবিধা হবে এইসব ভেবেই নিয়ে আসা হয়েছিল। তা বাবা যে এই কীর্তি করে বসেছিলেন আমি জানতাম না। পরের দিনেও আমার মেয়ের সঙ্গে ক্যারাম পিটিয়েছিলেন এবং সমানে বলে যাচ্ছিলেন যে আমার বুকে ব্যথা করছে, আমার শরীর খারাপ লাগছে। অথচ ভার্চুয়ালি ডাক্তার দেখিয়ে সমস্ত ওষুধপত্র আনানো হচ্ছিল। নিচেই একটি ওষুধের দোকান ছিল, ওই ভদ্রলোক ভীষণভাবে হেল্প করেছিলেন। তো ওষুধপত্র উনি দরজার গোড়ায় রেখে দিতেন। এইভাবেই চলছিল। বাবা কিন্তু সুস্থ হয়ে এসেছিলেন, এবং ওই ওষুধগুলো যদি ওইভাবে না খেতেন, প্যারাসিটামল, তাহলে বাবার কিছু হতো না। করোনাতে নয়, উনি মারা গেলেন হার্ট ফেল করে। তো আমার সেই সময় ডাইনিং টেবিলে যে ঘটনাটি ঘটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবা তো ওইভাবে চলে গেলেন, আর সেই সময় আমরা যে 4 জনে 6 সিটারের একটা টেবিল আছে, ওটার চারদিকে 4টে চেয়ার ছিল। তো চেয়ারগুলো ছিল রট আয়রনের সেই সময়, এবং বাবা যে দিকটায় বসতেন চেয়ারে, সেই দিকটায় চেয়ারটা যেমনকার তেমন পড়েছিল। আমরা 4 জনে খাওয়া দাওয়া করছি, এবং সেই সময় আর একটা ঘটনা ঘটেছিল। ওই অবস্থায় উনি চলে গেলেন। তখন আমার দাদা ভাই, আমার জেঠুর ছেলে, ও বলল ফোন করে, তোরা কিন্তু পেশেন্ট, তোরা কিন্তু প্রোটিনটাকে শরীরে দিয়ে যা, মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করিস না। এবং বাবা চিকেন খেতে অসম্ভব ভালোবাসতেন। তো এরপরে কোনো একটা সময় আফটার 46 দিন বাদে, জেঠুরা ছিল সোদপুরের বাড়িতে, সোদপুরে থাকেন ওনারা, এবং প্রথম অন্ন জলটা দাদাভাইই দিয়েছিল যেহেতু ওর অধিকার আছে। আর আমাকে বলেছিল পরের কাজটা পরে হবে, তোরা কিন্তু বাকিদের সুস্থ রাখতে গেলে প্রোটিন খেয়ে যেতে হবে, তোকেও খেতে হবে, এখন ওইসব নিয়ে চিন্তা করিস না। তো দুপুরবেলা খাচ্ছি, বাবার যে রট আয়রনের চেয়ারটা বসতেন, সামনের যে পায়াগুলো, ওগুলো তো সব কিরম স্ক্রু দিয়ে আটকানো থাকে। স্ক্রু দুটো কী হয়েছিল না হয়েছিল আমি কিছুই জানি না। দুটো পা যেন এই যেমন লটকে পড়ে বলে বাংলায়, যেটা আগেকার দিনের মানুষরা ভালো বুঝতে পারবেন, পাগুলো যেন ক্রমশ ঢিলে হয়ে গিয়ে ওইভাবে খুলে গেল।
আর তারপর আস্তে আস্তে সিটটাও খুলে গেল বিকেলের দিকে। এটা হলো দুপুরের দিকে, পায়াগুলো যে খুলে গেল, তারপর সিটটা খুলে গেল বিকেলের দিকে। আর ওইভাবেই চেয়ারটা মুখ থুবড়ে পড়লো এবং এরপর আমি তখনও চেয়ারে হাত দিইনি। এবার যে পেছনের অংশটা, ওটা তো মানে সামনের দিকে যেমন পাগুলো খুলে গেল, চেয়ারটা সাইডে অদ্ভুতভাবে হেলে গিয়ে পড়ে গেল। এসব কি হচ্ছে আমি চোখের সামনে বুঝতে পারিনি। এইভাবেই ঘটনা ঘটলো, চেয়ারটা টুকরো টুকরো হয়ে গেল আমারই চোখের সামনে, যে চেয়ারটিতে পার্টিকুলারলি বাবা বসতেন। এই ছিল ছোট ছোট দুটো ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এইসব ঘটনা বিশ্বাস করেন তাদের জন্য তো ঠিক আছে, যারা বিশ্বাস করেন না তারা এন্টারটেনমেন্টের জন্যই শুনবেন। আর একজন তান্ত্রিক দাদাভাই আমার আছেন, তিনি আমাকে বলেছিলেন আমি নাকি খুব ভালো মিডিয়াম, সাইকিক। তো আমি এইসব দৃশ্য বা এইসব ঘটনা আমার সঙ্গে প্রায় সময়ই ঘটে থাকে। তো এগুলোর আমি অনেকবারই মুখোমুখি হয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে এরকম ঘটে থাকলে আমার সঙ্গে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম লিঙ্ক দেওয়া থাকে, ঘটনা লিখেও পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপেও ঘটনা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। তো আজকের রাতটা খুবই ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে এই ধরনের ঘটনা শোনবার জন্য। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঘুটঘুট করছে অন্ধকার চারিদিকে। এই অবস্থায় আপনাদের জন্য দুটি ঘটনা ছেড়ে দিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আবার দেখা হবে পরের সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ঝড়ের রাতে সাবধানে থাকবেন। দেখুন, হয়তো আজকে তাদের দেখা পেয়েও যেতে পারেন। কী বন্ধুরা, তাই তো? শুভরাত্রি।